কথায় আছে, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। কথাটি যে কি পরিমাণ সত্য তা এই গল্প না দেখলে বুঝবেন না। আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি তানভীর, বাবা মায়ের আদরের একমাত্র সন্তান। আপাতত এটুকুই থাকুক, বাকিটা গল্প দেখলেই জানতে পারবেন। আমি ও রাজু দুজন মামা ভাগ্নে। আমাদের বয়সের ফারাক মাত্র 6 বছর। এখানে আমি হলাম মামা এবং রাজু হচ্ছে আমার ভাগিনা। আমাদের নিজেদের মধ্যে সম্পর্কটা বন্ধুর মতো। আমরা একবার এক বিয়েবাড়ির গায়ে হলুদের অনুষ্ঠানে বেড়াতে গিয়েছিলাম। বিয়েটা ছিল একটি মেয়ের, সে হলো আমার ভাগ্নের বান্ধবী। বিয়েবাড়িতে গেলে যা হয় আর কি, ছেলে মেয়েদের মনটা রোমান্টিক হয়ে যায়। তেমনই একটি ঘটনা তুলে ধরব আজ আপনাদের সাথে। মামা দেখো, পুরাই আগুন। কই রে, কি মামা? ওই যে সবুজ ড্রেস পরা মেয়েটা দেখছো, ওর কথা বলছি। আরে হ্যাঁ, সানগ্লাসটা দে তো, নইলে আমার আবার চোখ ঝলসে যাবে। আরে এ তো আগুন না, পুরাই সূর্য। দেখো মামা, আমি আগে দেখছি, এ কিন্তু আমার। না দেখ। তুমি না আমার মামা হও, প্লিজ মামা আমার জন্য অন্তত এতটুকু স্যাক্রিফাইস করো। পাইছো তো ডায়লগ একটা, আমি তোমার মামা হই। আচ্ছা যা, যা পারিস কর। দুর্বল জায়গায় আঘাত করেছিস, কি আর বলবো। তুমি আমার সুইট মামা, আসো তোমাকে একটা কামড় দেই। না বাবা, এই স্যাক্রিফাইসটা আর করতে পারলাম না। এমনিতেই তোমার কামড় খেতে খেতে তো আমি অস্থির। মাফ করো প্লিজ। থ্যাঙ্কু থ্যাঙ্কু। এবার রাজু তার বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি সহ অনেক প্রকার ট্রিক্স খাটাচ্ছে মেয়েটিকে পটানোর জন্য। কিন্তু মেয়েটি বারবার লাজুক হাসি দিয়ে রাজুকে অ্যাভয়েড করতে লাগলো। এদিকে আমি বুঝতে পারলাম যে মেয়েটির হাসি দেখে মনে হয় রাজুর ট্রিকে কাজ করছে। তারপর আমি এ ব্যাপারটি খেয়াল করে আনমনাভাবে হাসতে হাসতে হেঁটে বেড়াচ্ছি। এক পর্যায়ে হাসতে হাসতে হঠাৎ একটি মেয়ের সাথে ধাক্কা খেলাম আমি। ধাক্কা লাগার পর দেখলাম মেয়েটি মাটিতে লুটিয়ে পড়েছে। মেয়েটি দেখতে পুরাই সূর্য না বললে ভুল হবে, মনে হচ্ছে বৃহস্পতি গ্রহ থেকে সূর্যকে দেখতে যেমন মনে হবে ঠিক তেমনই। সরি আপু। সরি কি ব্যথার পড়ি? সরি বললে কি ব্যথা মরে যায় নাকি? আসলে আমি খেয়াল করিনি, তাই সরি বললাম। এর থেকে বেশি কিছু তো বলতে পারবো না, বা করতেও পারবো না। স্টুপিড কোথাকার। আরে আজিব, স্টুপিড বলছেন কেন? আমি তো বললাম যে আমি না দেখে ধাক্কা মেরেছি। আচ্ছা, আমার কথা না হয় বাদই দিলাম, তাই বলে আপনার কি চোখে দেখেননি নাকি? নাকি ছেলে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছা করে? কি? আমি ধাক্কা দিয়েছি? না, আমি দিয়েছি। আপনি চুপ করে এক কোণায় দাঁড়িয়েছিলেন আর আমি লং জাম্প দেওয়ার মতো আপনার গায়ের ওপরে এসে লাফ মেরেছি। দূর, আপনার সাথে আসলে কথা বলাটাই ভুল হয়েছে আমার, রাবিশ কোথাকার। এই বলে হনহন করে হাঁটা শুরু করলো আগুনের ফুলকি মেয়েটা। এই যে শুনুন। কি ব্যাপার, দাঁড়ান বলছি। কি হয়েছে মামা, কাকে দাঁড়াতে বলছো? আর বলিস না, এক মায়া আমারে ইচ্ছা মতো গালাইয়া গেল। তার গায়ে একটু ধাক্কা লাগাতে সে আমারে এমন গালাগালি করছে যে মেজাজটাই হ্যাং হয়ে গেল। আচ্ছা দেখ তো ভাগ্নে, আমার গায়ে কোথাও পুড়ে টুড়ে গেছে কিনা। কেন, হাতে আগুন টাগুন লাগছে নাকি? নাকি মাইয়াডা আবার সিগারেট খায়? না রে ভাগ্নে, মায়াডাই পুরাই আগুন। তাই নাকি? তাহলে তো মায়াডারে তোমার পছন্দ হয়েছে। পছন্দ তো হয়েছে, কিন্তু ওই ঝালমুখো মায়ার সাথে কি কথা বলা যায় নাকি? মামা, মেয়েরা এমনিতেই প্রথম প্রথম এমন ঝাল ঝাল ভাব দেখায়, কিন্তু পরবর্তীতে মিষ্টি হয়ে যায়। দেখছো না ওই শারমিন এখন কেমন হাসি দিচ্ছে? বাহ, মায়ার নামটাও জানা হয়ে গেছে। আমার বান্ধবীর কাছে শুনে আসলাম মাত্র। আচ্ছা, কোন মায়াটা তোমারে গালাগালি দিয়েছে? ওই যে তোর শারমিনের পাশে নীল কালারের ড্রেস পরা মায়াটা। মামা আসলেই তো পুরাই সূর্য। আচ্ছা ভাগ্নে শোন, যতটুকু মনে হচ্ছে আমার আর তোর শ্বশুরবাড়ি কাছাকাছি হবে। যাই হোক, এখন আমরা একটা ভাব ধরব। ভাবটা হলো আমরা ইমোশনাল ভাব নিয়ে শুধু তাদের দিকে তাকিয়ে থাকবো, আর কিচ্ছু না। কোনো কথা বলবো না, কিচ্ছু করব না, শুধু তাকিয়ে থাকবো। এর অর্থ বোঝাবে মেয়ে দুটিকে আমাদের খুব পছন্দ হয়েছে। এভাবে প্রেম হয় নাকি? প্রেম হয় কি না হয় শুধু একবার দেখ। মনে কর যদি কেউ আমাদের ডাকে, তবুও তাদের দিকে তাকিয়ে
আনমনা হয়ে অন্য মানুষদের সাথে কথা বলবো। আচ্ছা দেখি কি হয়। যা, ওইখান থেকে 2টা চেয়ার নিয়ে আয়। এরপর আমি আর আমার ভাগ্নে রাজু চেয়ারের ওপরে বসে মেয়ে দুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমাদের তাকিয়ে থাকার স্থায়িত্বকাল ছিল 3 ঘন্টা। এর মাঝখানে গান বাজনা সব চলছে। মাঝে একবার আমাদের কে যেন মুড়ি খেতে দিয়েছিল, আর সেই মুড়ি খাওয়ার স্টাইলটা ছিল আবার অন্যরকম। দেখলাম রাজু ইচ্ছা করেই সে মেয়েগুলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মুড়ি মুখের দিকে নিক্ষেপ করে, কিন্তু সেই মুড়ি মুখের ভেতর না যেয়ে পড়ে মাটিতে। এই অবস্থা দেখে রাজুর শারমিন মানে রাজুর আগুন এমনভাবে হাসা শুরু করলো যে দাঁত পড়ে যাবার মতো অবস্থা। এভাবে করতে করতে এক পর্যায়ে আমি উঠে মেয়েগুলির দিকে এগোতে লাগলাম। আমাকে উঠে মেয়েগুলির দিকে যাওয়া দেখে রাজুও আমার পেছন পেছন আসতে লাগলো। এক্সকিউজ মি আপু, আমাদের একটু পানি দেওয়া যাবে? মুড়ি খেয়ে গলাটা পুরাই শুকিয়ে গেছে। নানি, ওনাদের একটু পানি দাও তো। ধুর নাতিন, আমি একটু ব্যস্ত আছি, তুই দে। সো প্লিজ। আপনি একটু অপেক্ষা করুন, আমি পানি নিয়ে আসছি। আমাকে আর কে পানি খাওয়াবে? আমার পানি খাওয়ানোর মতো কেউ নেই। আপু তুমি একটু পানি খাওয়াবা? একটু দাঁড়ান, দিচ্ছি। এরপর পানি নিয়ে আসলো দুজন, কিন্তু পানি শারমিন আমাকে দিচ্ছে আর রাজুকে পানি দিচ্ছে বৃষ্টি। এমতো অবস্থায় আন্টি মনে হয় ভুল করছেন, পানি আমি শারমিনের কাছে চেয়েছিলাম। তৃষ্ণা লেগেছে, পানি খাও। কে দিচ্ছে ওটা দেখলে তো হবে না। আন্টি আপনার পানি খেয়ে আমি মজা পাবো না, আমার মামাকে দেন। মামা বলেছে আপনার হাতের পানি নাকি মামার কাছে শরবতের মতো লাগবে। তোমার কাছেও লাগবে, খাও। এরপর দুজন কোনো কিছু না বলে পানি খেতে লাগলাম। বৃষ্টি, শুনুন। আপনি আমার নাম কিভাবে জানলেন? শারমিন আপনার নাম বলেছে। জি, কি বলবেন বলুন। আসলে আমি পানি আপনার কাছে খেতে চেয়েছিলাম। আপনি যদি আমাকে একটু পানি দিতেন তাহলে আমি খুব খুশি হতাম। এতক্ষণ যে পানি খেলেন তাতে হয় নাই? না, আমার আপনার হাতের পানি না খেলে তৃষ্ণা মিটবে না। কেন? কারণ আমার মনের ভেতরে ইচ্ছা ছিল যে আপনার হাতে পানি খাবো, তাই এই পানিগুলো তেমন গুরুত্ব দিয়ে খাইনি, যে কারণে আমার তৃষ্ণা মেটেনি। আচ্ছা নিন। এরপর আমি বৃষ্টির হাতের এক জগ পানি খেয়ে ফেললাম। তারপরও আমি বৃষ্টির কাছে আবার পানির আবেদন করলাম। এরপর বৃষ্টি বুঝতে পারলো যে ব্যাপারটি বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। এরপর যদি সে আমাকে পানি দেয় তাহলে সমস্যা হতে পারে, তাই সে কোনো কথা না বলে হাত বাড়িয়ে জগ নিয়ে চলে গেল। মামা তুমি এটা কি করলা? কি করলাম আবার? মামা তুমি এতগুলো পানি পেটের ভেতরে রাখলা কই? আর বলিস না, ও আমাকে যত পানি দিচ্ছিল পানি পেটে যাওয়ার আগে ওর সূর্যের ঝলকানিতে শুকিয়ে যাচ্ছিল। কি বলো মামা? হ্যাঁ, সত্যি ভাগ্নে। এরপর থেকে আমি ও আমার ভাগ্নে রাজু ওদের দুজনের কাছাকাছি থাকছিলাম। দেখলাম এক পর্যায়ে মেয়ে দুটি এমন একটা ভাব দেখাচ্ছিল যে ওদের মন ভেঙে যাবার উপক্রম হয়ে পড়লাম আমরা। অতঃপর আমি ও রাজু রাগ করে চলে যাওয়ার জন্য প্ল্যান করলাম। তারপর রাজু তার বান্ধবীর কাছে বিদায় নিতে গেল, সেই সাথে আমাকেও নিয়ে গেল। গিয়ে দেখলাম মেয়ে দুটি তার বান্ধবীদের সাথে এক সাইডে বসে গল্প করছে। দোস্ত চলে যাচ্ছি। চলে যাবি কেন? এখনো রাত 3টা পর্যন্ত অনুষ্ঠান হবে। দোস্ত ভালো লাগছে না রে, তাই চলে যাচ্ছি। কি হয়েছে, কোনো সমস্যা? না দোস্ত, কোনো সমস্যা নেই। তোদের এলাকার মানুষের ভাব বেশি, মানুষকে মানুষ বলে মনেই করে না। কথাটা বলেই হাঁটা শুরু করলাম আমরা। আমাদের এভাবে চলে যাওয়া দেখে শারমিন ও বৃষ্টি রাজুর বান্ধবীকে ফিসফিস করে কিছু একটা বলল। রাজু শোন, কি? আমাকে বল কি হয়েছে। কিছু না, যা বললাম বুঝতে পারলে বোঝো, না হলে আর কিছু বলতে পারবো না। এদের সাথে কিছু হয়েছে? এদের সাথে আবার কি হবে? এরা তো অনেক ভালো, মানুষকে পানি খেতে দেয়, ভালো তো। তাহলে কি হয়েছে? কিচ্ছু না দোস্ত, তোরা থাক, আমরা চলে গেলাম। মামা, আমাকে বলেন তো ঠিক কি হয়েছে।
মানুষ তখনই কষ্ট পায় যখন তাদেরকেও মানুষ বলে মনে করে না। আন্টি তুই চুপ কর, আমি বলি, আমরা কি আপনাদের সাথে তেমন কিছু করেছি? না, আপনারা আমাদের কিছু মনেই করছেন না, তাই বললাম আর কি। আপনাদের দিকে আমরা দুজন প্রায় 3 ঘন্টা ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আপনাদের নিশ্চয়ই বোঝার কথা, কারণ আপনাদের এখন বোঝার বয়স হয়েছে। আর সব কথা যদি মুখে বলে দিতে হবে, তবে আল্লাহ কেন আমাদের চোখ দিয়েছেন, চোখের ভাষা কি আপনারা বোঝেন না? এরপর বৃষ্টি আর কোনো কথা বলল না, শুধু এটুকুই বলল, প্লিজ যায়েন না। কিন্তু আমিও রাজু কোনো কথা না বাড়িয়ে আবার হাঁটা শুরু করলাম। এরপর শারমিন ও বৃষ্টি প্ল্যান করে তাদের হাতে থাকা রং দিয়ে আমার ও রাজুর গায়ে লাগিয়ে দিল। আমি ও রাজু প্রায় বাসার গেটের বাইরে চলে গিয়েছিলাম, এমতো অবস্থায় ওরা এই কাজ করছে। এরপর আমার ও রাজুর আবার শুরু হয়ে গেল তাফালিং। এবার আমি ও রাজু দুজনেই ওদের হাত থেকে রং কেড়ে নিয়ে বৃষ্টি ও শারমিনকে লাগিয়ে দিলাম। এই রং মাখামাখি দিয়ে শুরু হয়ে গেল আমাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এরপর রাত 3টা পর্যন্ত আমরা ওই বাড়িতে হইহুল্লোড় করে কাটিয়ে দিলাম। এর মাঝে আমি ও বৃষ্টি এবং রাজু ও শারমিন 2টা রোমান্টিক গানে ডুয়েট ডান্স করেছিলাম। তার পরের দিন রাত্রে বাড়ি ফিরেই আমি ও রাজু 2টা চিরকুট লিখেছিলাম। আমি আমার চিরকুটে এক্স ফ্যাক্টর 2 নাটকের ডায়লগ কপি করে এডিট করে দিয়েছিলাম। আমার চিরকুটটির নমুনা এরকম: তুমি জানো যে তুমি ডিরেক্ট দোজকে যাবা? যদি প্রশ্ন করো কেন, তাহলে আমি উত্তর দেব, একটা মানুষের কিন্তু এত সুন্দর হওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু অন্যায়, আর তুমি এই অন্যায়টা সব সময় করো। সো তোমার তো দোজক ছাড়া গতি নাই। যদি বলো কেন এই কামনা, তাহলে আমি বলবো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। মনে হয় তোমার প্রতিটি নিঃশ্বাস আমার দরকার। তোমাকে দেখার পর থেকে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে। বিশ্বাস করবে কিনা জানি না, আজ সারা রাত আমি ঘুমাতে পারিনি। যখনই চোখ বুজেছি তখনই তোমার রূপের সূর্যের ঝলকানি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। সবশেষে তোমাকে এতটুকুই বলতে চাই, আমি তোমার হাত ধরে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাই সারা জীবন। তুমি কি চাও? যদি চাও প্লিজ আমাকে ফোন করো এই নাম্বারে। এভাবে আমি ও রাজু চিরকুটের সাথে কয়েকটি ক্যাডবেরি চকলেট নিয়ে তাদের এলাকায় উপস্থিত হলাম। সেখানে গিয়ে রাজু তার অন্য একটি বান্ধবীর হেল্প নিয়ে তাদের কাছে সেই চিরকুটগুলো পৌঁছে দিল। তারপর আমি ও রাজু দূর থেকে জিনিসটি ফলো করলাম। দেখলাম শারমিন কোনো কথা না বলে চিরকুটটি ছিঁড়ে টুকরো টুকরো করে চকলেট নিয়ে চলে গেল এবং বৃষ্টি চিরকুট ছেঁড়ার অভিনয় করে হাতের মধ্যে রেখে চলে গেল। এরপর আমি ও রাজু মন খারাপ করে বিয়ের খানা খেয়ে বাড়ি ফিরলাম। বিকেলের দিকে হঠাৎ আমার নাম্বারে আননোন নাম্বার থেকে কল আসলো। আমি সাধারণত আননোন নাম্বারের ফোন রিসিভ করি না, কিন্তু সেদিন বৃষ্টিকে নাম্বার দেওয়ার সাথে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমাকে চিনতে পেরেছেন? আরে বৃষ্টি, আমি তোমার ফোনের অপেক্ষায় করছিলাম সেই বাসায় আসার পর থেকে। যাই হোক, এত দেরি করলা কেন? সবাইকে বিদায় দিতে কাজটা সারতে সারতে দেরি হয়ে গেল। ওহ আচ্ছা, এখন বলো। কি বলবো? কি বলবা মানে? তোমাকে চিরকুটে কি বলেছিলাম? আপনিই তো বলেছেন সব কথা যদি মুখে বলে দিতে হয়, তাহলে আল্লাহ আমাদের চোখ কেন দিয়েছেন? আপনি কি আমার চোখ দেখে কিছু বোঝেননি? দ্যাট মিন্স ইউ অলসো লাভ মি। হ্যাঁ। এই বলেই বৃষ্টি ফোনটা কেটে দিল। তারপর আমি এত জোরে ইয়েস বলে সাউন্ড করেছিলাম যে পাশের রুম থেকে আমার ভাগ্নে রাজু দৌড়ে এসে বলল, মামা কি হয়েছে? ভাগ্নে কাজ হয়েছে রে। কি কাজ? বৃষ্টি আমার প্রেমে পড়ে গেছে। তাই নাকি? কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস। মামা আমাকে তো শারমিন ফোন দিল না। ফোন দেবে কিভাবে? ও তো তোর নাম্বার ছিঁড়ে ফেলেছে। মামা প্লিজ বৃষ্টি মামিকে দিয়ে আমার লাইনটা সেট আপ করে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, ধৈর্য হারিও না, আমি বিষয়টা দেখছি। পরে তোমার মামি ফোন দিলে তোমার ব্যাপারটি নিয়ে কথা বলবো, কেমন? এরপর আমার সাথে বৃষ্টির
এভাবেই মাঝে মাঝে ফোনে কথা হতে থাকে। এরপর আমি রাজু ও শারমিনের বিষয়টাও ফাইনাল করে দিয়েছি। এখন থেকে রাজু ও শারমিন চুটিয়ে প্রেম করে যাচ্ছে। এখন থেকে আমরা মামা ভাগ্নে একসাথে ডেটিংয়েও যাচ্ছি। একদিন আমি পুরো খরচ হ্যান্ডেল করি, তো অন্যদিন রাজু হ্যান্ডেল করে। বর্তমানে আমাদের প্রেম খুব সুন্দরভাবে চলছে। আমাদের কখনো বা দেখা যায় সুন্দর স্নিগ্ধ ধান ক্ষেতের পাশে, কখনো বা দেখা যায় বড় বিলটির পাশে, আবার কখনো বা দেখা যায় পার্কে। বেশ ভালোই জমে উঠেছে আমাদের প্রেম। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের প্রেমের জীবন যেন সুন্দরভাবে কাটে। গল্পটি এই পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন আর প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।